এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে শৈবালের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য সঞ্চিত খাদ্য বা রিজার্ভ ফুড, ঠিক আছে, রিজার্ভ ফুড। রিজার্ভ ফুড বা সঞ্চিত খাদ্য কি না, সঞ্চিত খাদ্য হচ্ছে একটা শৈবাল, ঠিক আছে, বা যে কোনো অ্যানিমেল বা প্ল্যান্ট, তারা কি করে, তারা সার্ভাইভ করার জন্য বা দীর্ঘদিন সার্ভাইভ করার জন্য নিজে সেই মুহূর্তে যেটুকু খাবার খায় তার সাথে সাথে সে আরও কিছু খাবার স্টোর করে, যেটা এক্সট্রা হয়ে যায়, সেই মুহূর্তের থেকে বেশি খাবার হয়ে যায়, তখন সে সেই মুহূর্তে কিছু খাবার স্টোর করে রাখার চেষ্টা করে। এবং শৈবালদের ক্ষেত্রেও আমরা সেটা এককোষী হোক বহুকোষী হোক তাদের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাই যে সে কি করে কিছুটা খাবার স্টোর করে রাখছে নিজের কাছে, ঠিক আছে। তো শৈবালদের মধ্যে যে ম্যাক্সিমাম স্টোর ফুড বা রিজার্ভ ফুড যেটা থাকে তার নাম হচ্ছে স্টার্চ, ঠিক আছে, স্টার্চ বা শ্বেতসার, শ্বেতসার। তাহলে এইটা প্রশ্ন যে শৈবালদের বা অ্যালগিদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে না, স্টার্চ বা শ্বেতসার থাকে, ঠিক আছে। তাহলে সায়ানোফাইসিতে যেটা থাকে, তাহলে একবারে এক একটা ধরে বলি যে সায়ানোফাইসি এর মধ্যে যতগুলো অ্যালগি পড়ছে তাদের মধ্যে যে স্টার্চটা থাকে তাকে সায়ানোফাইসিয়ান স্টার্চ বলা হয় আলাদা করে, তাকে সায়ানোফাইসিয়ান স্টার্চ বলা হচ্ছে তাকে আলাদা করে, ঠিক আছে, সায়ানোফাইসিয়ান স্টার্চ বলা হচ্ছে, ঠিক আছে। এইভাবে রোডোফাইসিতে যেটা থাকে তাকে রোডোফাইসিয়ান বলছে। আর এই রকম সমস্ত তুমি ধরে ধরে যদি এক একটা আমরা বলি তাহলে সেইখানে সেই গ্রুপটার বা সেই ক্লাসটার নাম ধরে আমরা বলতে পারি যে সেই ধরনের স্টার্চ থাকছে। তাহলে রোডোফাইসিতে দেখতে পাচ্ছি, রোডোফাইসিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোডোফাইসিয়ান স্টার্চ, রোডোফাইসিয়ান স্টার্চ, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি সঞ্চিত, তাহলে স্টার্চ থাকে এক নাম্বার সঞ্চিত অবস্থায়। আর কি থাকে সঞ্চিত না, এখানে একটা বিশেষ তৈলবিন্দু সঞ্চিত থাকে, যেটা আমরা ক্লামাইডোমোনাস পড়ার সময় আমরা দেখেছি যে ক্লামাইডোমোনাসের ফ্লাজেলার সামনে দুটো তৈলবিন্দু থাকে, যেটা কিন্তু তাদের সঞ্চিত খাদ্য, ঠিক আছে। তাহলে তৈলবিন্দু, ঠিক আছে, সঞ্চিত থাকে। আর কি থাকে সঞ্চিত না, ল্যামিনারিন। আচ্ছা, দেখ, তৈলবিন্দু তো সঞ্চিত থাকছেই, ঠিক আছে, তৈলবিন্দু থাকে, তৈলবিন্দু এছাড়া আরও কিছু জিনিস যেমনি সঞ্চিত থাকে, সেটা হচ্ছে একটা বিশেষ গ্র্যানিউল থাকে, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ গ্র্যানিউল, যেটা ছোট 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 দানার মতন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে শৈবালের একটা কোষকে যদি আমরা দেখি তো সেখানে যেমনি তৈলবিন্দু দেখতে পাবো, সেখানে ছোট 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 গ্র্যানুয়েল দেখতে পাবো, যেমন ইউগ্লিনোফাইসি বা ইউগ্লিনের মধ্যে, ঠিক আছে, ইউগ্লিনোফাইসির মধ্যে এই বিশেষ দানাটা থাকে যেটার নাম হচ্ছে প্যারামাইলন গ্রানিউল। কি বলা হয়, প্যারামাইলন দানা, কি বলা হচ্ছে, প্যারামাইলন দানা, ঠিক আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে এই যে তৈলবিন্দু বিশেষ করে ক্রিসোফাইসিতে থাকে, তৈলবিন্দু বিশেষ করে কিসের থাকে, ক্রিসোফাইসিতে থাকে। লিউকোসিন ও ক্রাইসোল্যামিনারিন ও ফিওফাইসিতে ম্যানিটল বলে একটা থাকে, ঠিক আছে, ম্যানিটল থাকে। আরেকটা যেটা থাকে সঞ্চিত সেটা হচ্ছে ম্যানিটল। তাহলে মেন আমাদের কতগুলো মনে রাখলেই হবে, এক হচ্ছে যে শৈবালের শরীরে স্টার্চ সঞ্চিত থাকে, তো স্পেসিফিক গ্রুপে সায়ানোফাইসিয়ান স্টার্চ, রোডোফাইসিদের রোডোফাইসিয়ান স্টার্চ, কিছু জনের তৈলবিন্দু সঞ্চিত থাকে, কিছু জনের গ্রানুল সঞ্চিত থাকে, কিছু জনের ম্যানিটল সঞ্চিত থাকে, কিছু জনের ল্যামিনারিন সঞ্চিত থাকে, ল্যামিনারিন। এই বিশেষ এইগুলো হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু, ঠিক আছে, সঞ্চিত খাদ্যবস্তু। এইবারে চলে আসছি ফ্লাজেলাতে। ফ্লাজেলা হচ্ছে গমন অঙ্গ, ঠিক আছে, ফ্লাজেলা হচ্ছে গমন অঙ্গ, গমন অঙ্গ, যার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকেই আমরা বলছি ফ্লাজেলা। তো ফ্লাজেলার সাহায্যে আমরা প্রত্যেকটা শৈবাল কি করবে, তারা মুভমেন্ট করতে পারবে। কিছু জনের যাদের ফ্লাজেলা নেই তারা নন মোটাইল টাইপ, যাদের ফ্লাজেলা আছে তারা মোটাইল টাইপ, তারা গমন করতে পারছে, ঠিক আছে। এইবারে ফ্লাজেলা টাইপস থাকে, ঠিক আছে, যে ধরো এইটা একটা শৈবাল, এই শৈবালের এইখানে ফ্লাজেলা রয়েছে দুটো, কারো ক্ষেত্রে হয়তো অনেকগুলো ফ্লাজেলা থাকতে পারে, কারো ক্ষেত্রে একটা ফ্লাজেলা থাকে।
এইবারে ফ্লাজেলার টাইপ হচ্ছে যে এই যে ফ্লাজেলা আছে কারো ক্ষেত্রে, সেই ফ্লাজেলাটাতে কারো এইরকম সুতার মতন দাগ আছে। তো এই সুতোর মতো দাগ আছে, কারো ক্ষেত্রে আবার সুতোর মতো দাগ নেই, তার ফ্লাজেলাটাতে কোনো দাগই নেই, তা এমনি সিম্পল ফ্লাজেলা। বেশ, তাহলে ফ্লাজেলার দুটো টাইপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যদি মসৃণ ফ্লাজেলা হয় তাহলে সেটাকে হুইপলেস ফ্লাজেলা বলছি, এক যদি যদি রোয়া রোয়া থাকে তখন সেটাকে টিনসেল ফ্লাজেলা বলছি। এমসিকিউর জন্য আরেকটা বলে দিই যে হুইপলেস ফ্লাজেলাকে অ্যাক্রোনিমাটিকও বলা হয়। কি বলা হয়? অ্যাক্রোনিমাটিকও বলা হয়, ঠিক আছে। আর চুলের মতো অসংখ্য যদি থাকে এরকম উপাঙ্গ তাহলে সেটাকে টিনসেল বা প্যান্টোনিমাটিকও বলা হয়। কি বলা হয়? প্যান্টোনিমাটিক। এমসিকিউর জন্য বলছি, তাহলে প্যান্টোনিমাটিক হচ্ছে একটা টাইপ, ঠিক আছে। এইবারে তাহলে হয়ে গেল। এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জনন, ঠিক আছে। সংক্ষেপে জনন দেখবো, কেন কি জনন আলাদা করে বড় করেও পড়া যায়, বাট এখন আমরা জেনারেল ক্যারেক্টার্সের মধ্যে জননটাকে এইভাবে দেখবো, ঠিক আছে, একসাথে যেহেতু দেখছি। তাহলে রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু অ্যালগি পড়ছি আমরা, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পড়ছিটা কি। আমরা শৈবাল পড়ছি। শৈবাল হচ্ছে মোস্ট প্রিমিটিভদের মধ্যে, তার মধ্যে কিছু আছে উন্নত, ঠিক আছে। তাহলে সায়ানোফাইসিদের মধ্যে এবারে একটা কমন সেন্স নিশ্চয়ই সবাই তৈরি হয়ে গেছে যে সায়ানোফাইসির যদি কথা বলি তাহলে নিশ্চয়ই তাদের রিপ্রোডাকশন প্রিমিটিভ টাইপের হবে, আস্তে আস্তে যারা ক্লোরোফাইসি, ব্যাসিলিওফাইসি, ক্লোরোফাইসি এদের উন্নত টাইপের হবে। এইটুকু একটা কমন সেন্স। তাহলে এইটুকু একটা ব্যাপার আমাদের মাথায় এবারে এতদিনে বিল্ড আপ হতে শুরু করছে, ঠিক আছে। তাহলে এইবার আমি একটা কথা বলছি যে তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাবো যেটা মোস্ট কমন সেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হওয়ার কথা। মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন মোস্ট কমন, ঠিক আছে, কমন মানে এটা হবেই। একটু যারা উন্নত হচ্ছে সময়ের সাথে সাথে তারা করবে অ্যাসেক্সুয়াল, আর যারা অনেকটা উন্নত হয়ে যাবে কারার মতন তারা করবে সেক্সুয়াল। আচ্ছা, সেক্সুয়াল যদিও করে তারা কিন্তু এবারে প্রাণীদের মতো যারা ম্যামেল বা উন্নত যে এনজিওস্পার্ম উদ্ভিদ তাদের মতন যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হবে তা কিন্তু না। গ্যামেট গঠন হওয়া এবং সেই লেভেলের রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না এদের ক্ষেত্রে। এদের থেকে যেটা হয় সেটা একটু মানে স্পোর গঠিত হলো, সেখানে তাদের রিপ্রোডাকশন হলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কি কি হতে পারে না। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে আমরা জানি যে বিভাজন হতে পারে। বিভাজন একটা শৈবাল থেকে দুটো শৈবাল, ঠিক আছে, যাকে আমরা ফিজেনও বলি, ঠিক আছে। খুব সংক্ষেপে বলে বলে যাচ্ছি কেন কি জনন আমরা আরো ডিটেলসে পড়বো, এক্সট্রিম ডিটেলস, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল বিভাজন। বিভাজনের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খণ্ডী ভবন। খণ্ডী ভবন, এই যে ক্লামাইডোমোনাসও বিভাজন করে থাকে, ঠিক আছে। আচ্ছা, খণ্ডী ভবনের মধ্যে একটা বিশাল নোন এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা, ঠিক আছে। কেমন হয় খণ্ডী ভবন না, স্পাইরোগাইরারা আমরা আগেই পড়েছি যে তারা ফিলামেন্টাস অ্যালগির মধ্যে পড়ে। তাদের কোথাও ধাক্কা লেগে গেলে তারা কি হয়ে যায়, তাদের ফিলামেন্ট তারা দুভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এরকম। তাহলে স্পাইরোগাইরা হয়ে গেল, এই সরি ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল। বার্ডিং, বার্ডিং মানে হচ্ছে যে একটা একটা শৈবাল আছে, তার গায়ে এরকম তার একটা গ্রোথ হয়েছে এবং পরে সেই গ্রোথটা একটা পরে আলাদা একটা শৈবালে পরিণত হয়ে গেল, সেইটা হচ্ছে বার্ডিং বা টিউবার ফর্মেশন, ঠিক আছে। তো এই সব পদ্ধতিতে অঙ্গজনন হয়ে থাকে। এই যে যেগুলো আমি মেনশন করলাম, বার্ডিং, ফিজেন, খণ্ডীভবন, খণ্ডীভবনকে ফ্র্যাগমেন্টেশনও বলা হয়, ফ্র্যাগমেন্টেশন, এইগুলো সব হচ্ছে কিসের মধ্যে, কি কি পদ্ধতির মধ্যে? এইগুলো হচ্ছে সব রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল, সরি ভেজিটেটিভ রিপ্রোডাকশনে পড়লাম। এছাড়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যেখানে শুধুমাত্র মানে একটা গ্যামেট তৈরি হবে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা দেখব যে কোনো একটা গ্যামেট তৈরি হচ্ছে, যেখানে দুটো গ্যামেট তৈরি হচ্ছে না, স্পোর তৈরি হতে পারে, তার মাধ্যমে তাদের কি হচ্ছে, তাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হচ্ছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হবে তখন যে অ্যাপ্লেনোস্পোর পাবো, ঠিক আছে, অ্যাপ্লেনোস্পোর, তাদের কিন্তু ফ্লাজেলা থাকে না, নো ফ্লাজেলা। আচ্ছা, 2 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে প্ল্যানোস্পোর, তাদের মধ্যে কিন্তু ফ্লাজেলা পাবো, ঠিক আছে। 3 নম্বরে পাবো অ্যাকাইনেট, এরা ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে। আর পাবো ক্লামাইডোস্পোর, আর পাবো হিপনোস্পোর, আর পাবো টেট্রাস্পোর,
ইত্যাদি। আচ্ছা, টেট্রাস্পোর প্রভৃতি এরা নিশ্চল টাইপের হয়। নিশ্চল মানে হচ্ছে এদের ফ্লাজেলা থাকবে না। এইবারে শৈবালদের মধ্যে যে যৌন জনন হয়, যৌন জনন যে যৌন জনন হয়ে থাকে, সেই যৌন জনন আইসোগ্যামাস টাইপের হতে পারে, অ্যানাইসোগ্যামাস টাইপের হতে পারে, আর উগ্যামাস টাইপের হতে পারে। তাহলে যৌন জনন 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আইসোগ্যামাস, যাদের দুটো গ্যামেট একই ধরনের হয় দেখতে, ঠিক আছে, যার এক্সাম্পল হচ্ছে ক্লামাইডোমোনাস। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, যার দুটো গ্যামেট একই ধরনের হয় না, একটা বড় একটা ছোট হয়, ঠিক আছে, অ্যানাইসোগ্যামাসের এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স। আচ্ছা, উগ্যামাস হচ্ছে এদের যে ফিমেল যে গ্যামেটটা হবে সেটা অনেক বড় হবে, মেলটা একটু অনেক বেশি ছোট হবে, তখন এটা হয়ে যাচ্ছে উডোগোনিয়াম এক্সাম্পল। ঠিক আছে, এইভাবে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটাও দেখব। ঠিক আছে, জনন অনেক বড় একটা পোর্শন, সেটা এক একটা জায়গাকে আলাদা আলাদা করে দেখারও সুযোগ হবে। তো জেনারেল ক্যারেক্টারের আরেকটা যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে লাইফ সাইকেল বা জীবন চক্র দেখার। ঠিক আছে, জীবন চক্র এইটা জানলে জেনারেল ক্যারেক্টার মোটামুটি আমরা কমপ্লিট করব। এরপর এক একটা টপিককে ধরে ধরে বড় করে পড়া যেতেই পারে। ঠিক আছে, তাহলে এইবারে জীবন চক্রের জায়গাটা আমরা দেখবো। তাহলে জীবন চক্র বা লাইফ সাইকেল, তাহলে এদের মধ্যে একটা দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে অল্টারনেশন জেনারেশন। অল্টারনেশন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অল্টারনেশন জেনারেশন, এই অল্টারনেশন জেনারেশনটা কি না, সবাই হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েডের কনসেপ্ট আছে নিশ্চয়ই সবার। ডিপ্লয়েড মানে হচ্ছে এই যে আমাদের বডি, আমাদের দেহকোষ, ঠিক আছে, এই যে শরীর, এক একটা কোষ, একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস দেখি, তাহলে দেখবো যে প্রত্যেকটা নিউক্লিয়াসে 2 সেট করে ক্রোমোসোম থাকে, তখন আমরা হচ্ছি ডিপ্লয়েড। আমাদের লাইফ সাইকেলের ম্যাক্সিমাম সময়টাই ডিপ্লয়েড। কিন্তু হ্যাপ্লয়েড কি আছে আমাদের শরীরে? হ্যাঁ আছে। যখন গ্যামেট তৈরি হয়, ফিমেলদের ক্ষেত্রে এগ, মেলদের ক্ষেত্রে স্পার্ম, যখন তৈরি হয় তখন তাদের যে নিউক্লিয়াসটা, তখন তাদের নিউক্লিয়াসটা এক সেট অফ ক্রোমোসোম থাকে, সিঙ্গেল সেট অফ ক্রোমোসোম, তখন সেটাকে হ্যাপ্লয়েড বলি। এবারে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের লাইফে খুব অল্প সময় হ্যাপ্লয়েড, বাকি ম্যাক্সিমাম সময়টা ডিপ্লয়েড। বাট শৈবালদের ক্ষেত্রে বা নিম্ন শ্রেণীর উদ্ভিদদের ক্ষেত্রে তাদের লাইফ সাইকেলের কারো কারো ক্ষেত্রে ম্যাক্সিমামটা হ্যাপ্লয়েড থাকে, কারো কারো ক্ষেত্রে অল্প সময় ডিপ্লয়েড থাকে, কারো ক্ষেত্রে ড্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মিলে লাইফ সাইকেলটা হয়ে থাকে। তো এইটা আমরা তখনই জানতে পারবো যে কার কোনটা কতক্ষণ ধরে হয়, সেইটা জানতে পারবো এই অল্টারনেশন অফ জেনারেশন পড়লেই তবে জানা যাবে। ঠিক আছে, তো শৈবালদের ক্ষেত্রে এইরকম ব্যাপার একটা থাকে, যে শৈবালদের ক্ষেত্রে যেমন ক্লোরোফাইসি, ক্যারোফাইসি, এদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম বা প্রধান যে লাইফ আমাদের যেমনি প্রধান কি ডিপ্লয়েড, সেরকম আমি ক্লোরোফাইসি আর ক্যারোফাইসির ক্ষেত্রে যে প্রধান সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড প্রধান কাদের ক্ষেত্রে? ক্লোরোফাইসি আর ক্যারোফাইসি, এদের ক্ষেত্রে প্রধান হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, এই রকম আরো অন্যান্য অ্যালগি আছে যাদের ক্ষেত্রে হয়তো ডিপ্লয়েড প্রধান হচ্ছে। ঠিক আছে, সেই রকম ভাবে এবং যেমন ফিওফাইসি ও রোডোফাইসির প্রধান হচ্ছে ডিপ্লয়েড। তাহলে ফিওফাইসি আর রোডোফাইসি এদের ক্ষেত্রে প্রধান হচ্ছে ডিপ্লয়েড। তারা আমাদের মতন একটু, তাদের লাইফ সাইকেলে বেশিরভাগ সময় ডিপ্লয়েড কোষগুলো ডাবল সেট অফ ক্রোমোসোম কন্টেন্ট করে, আর এদের লাইফ সাইকেলে বেশিরভাগ সময়টা ক্লোরোফাইসি। তাহলে ক্লোরোফাইসিকে আমরা জানি, ক্যারোফাইসিকে জানি, এরা কি করে, এরা লাইফ সাইকেলের বেশিরভাগ সময়টা, ম্যাক্সিমাম সময়টা সিঙ্গেল সেট অফ ক্রোমোসোম কন্টেন্ট করে। তো এইভাবে লাইফ সাইকেলে একটা সময় হ্যাপ্লয়েড, তারপর একটা সময় ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড, এই যে চক্রাকার পরিবর্তনটা, সেইটাকে আমরা অল্টারনেশন অফ জেনারেশন বলে থাকি। এইটাও ডিটেলসে পড়া সম্ভব। ঠিক আছে, এটা ডিটেলসে, এবং আমরা এটা পড়বো ডিটেলসে। জেনারেল ক্যারেক্টার এর যে ভিডিও সিরিজ চলছিল, তার মধ্যে এই ভিডিওতে আমরা টপিকটা শেষ করছি আপাতত, এবং প্রত্যেকটা টপিক ডিটেলমেন্ট করে চ্যানেলে দেয়া রয়েছে, ফলে একটু দেখে নিও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। যদি মনে হয় কাউকে শেয়ার করে তার হেল্প হবে, তাহলে একটু শেয়ার করে দিও। বাকি তোমাদের জন্য নতুন নতুন টপিকের নিয়ে আসতে চলেছি নেক্সট, এবং পরীক্ষার আগের দিন অবধি সিলেবাসের মোস্ট অফ দ্য টপিক কমপ্লিট করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওতে।